প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি ভালো আছো। আজ তোমাদের সাথে আমি পুরোটা সময় জুড়ে থাকব এস.এম. আবরার, প্রভাষক, পদার্থবিজ্ঞান বিভাগ, মাইলস্টোন কলেজ, উত্তরা, ঢাকা। উচ্চ মাধ্যমিক পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের স্থির তড়িৎ অধ্যায়ের গুরুত্বপূর্ণ সৃজনশীল নিয়ে আজকে তোমাদের সাথে আমি আছি। পুরো সময় জুড়ে আমার সাথে থাকবে এই আশা রেখে চলো ক্লাস শুরু করি। আজকে আমাদের প্রথম প্রশ্ন, রাজশাহী বোর্ড 2016 সালের উদ্দীপক। কি ছিল উদ্দীপকটি? খেয়াল করে দেখো। 1 মিটার বাহু বিশিষ্ট ABCD বর্গক্ষেত্রের A, B ও C বিন্দুতে যথাক্রমে 2 কুলম্ব, -2 কুলম্ব ও 2 কুলম্ব চার্জ আছে। পাশে একটি চিত্র দেওয়া আছে, চিত্রটি খেয়াল করে দেখো। ABCD একটি বর্গক্ষেত্র। আমরা নিশ্চয়ই জানি যে চতুর্ভুজের 4টি বাহু পরিমাণ সমান তাকে আমরা বলি বর্গক্ষেত্র। প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য কত বলা হয়েছে? 1 মিটার। তার মানে এখানে প্রত্যেকটি বাহু AB অথবা BC, CD অথবা DA প্রত্যেকটি 1 মিটার করে, এবং 4টি কৌণিক বিন্দুর মধ্যে প্রথম 3টি কৌণিক বিন্দু যদি আমি ABC ধরি তাহলে যথাক্রমে চার্জ দেওয়া আছে 2 কুলম্ব, -2 কুলম্ব এবং +2 কুলম্ব চার্জ আছে। প্রশ্ন হলো প্রশ্ন, ডি বিন্দুতে তড়িৎ বিভব নির্ণয় করো। তার মানে আমাকে চতুর্থ কৌণিক বিন্দু ডি, সেখানে আমাকে তড়িৎ বিভবটা নির্ণয় করতে বলেছে। শিক্ষার্থীরা খেয়াল করবে, যখন 4টি কৌণিক বিন্দুর মধ্যে যে কোনো 3টা কৌণিক বিন্দুর চার্জ বা আধান দেওয়া থাকবে, চতুর্থ কৌণিক বিন্দু বিভব নির্ণয় করতে গেলে বাকি 3 বিন্দু যে চার্জ বা আধান দেওয়া ছিল সেই 3 বিন্দু বিভবের নির্ণয় করে সেগুলোকে যোগ করলেই আমি চতুর্থ কৌণিক বিন্দু ডি তার বিভব পেয়ে যাব। অর্থাৎ এ বি সি এই 3টি কৌণিক বিন্দু বিভব যা আসবে সবগুলোকে যোগ করলে আমি চতুর্থ কৌণিক ডি বিভব পেয়ে যাব। তো প্রথমেই আমি সময় স্বল্পতার জন্য প্রথমেই কিছু পয়েন্ট নোট করে রেখেছি পূর্ব থেকেই। দেখো এখানে এ বিন্দুতে চার্জ Q1 সমান 2 কুলম্ব, বি বিন্দুতে যথাক্রমে -2, সি বিন্দুতে চার্জ Q3 যাকে +2 কুলম্ব উদ্দীপক অনুসারে আমরা সাজিয়ে নিলাম। এখন দেখো বিভব নির্ণয় করতে গেলে প্রথমে আমাকে যে কাজটা করতে হয় সেটি হচ্ছে এ বিন্দুর জন্য ডি বিন্দুর বিভব নির্ণয় করতে হবে। একই রকম ভাবে বি বিন্দুর জন্য ডি বিন্দুর বিভব, একই রকম ভাবে সি বিন্দুর জন্য ডি বিন্দু বিভব নির্ণয় করতে হবে। এখন তুমি দেখো এ থেকে যখন ডি বিন্দু বিভব নির্ণয় করবে তখন এটির দূরত্বটা তুমি দেখতে পাচ্ছ 1 মিটার, কারণ বর্গক্ষেত্র, প্রতি বাহুর দৈর্ঘ্য 1। বি বিন্দু থেকে যখন ডি বিন্দু আমরা দূরত্ব নির্ণয় করব তখন কিন্তু আর 1 বলতে পারবো না। কেন? কারণ এটা একটা কর্ণ, বিডি একটি কর্ণ, আর আমরা দেখতে পাচ্ছি এই বিডি কর্ণ আঁকার ফলে এই পুরো বর্গক্ষেত্রটি দুটো সমকোণী ত্রিভুজে বিভক্ত হয়ে গিয়েছে। সুতরাং আমি খুব সহজে বলতে পারি এখানে এ বি ডি একটি সমকোণী ত্রিভুজ। আর এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের সূত্র আমরা ব্যবহার করে খুব সহজেই বলতে পারি যে ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। এখানে যদি ভূমি হয় এবি, লম্ব হয় এডি আর অতিভুজ হয় বিডি, তাহলে আমরা বলতে পারি যে বিডি স্কয়ার সমান সমান এবি স্কয়ার প্লাস এডি স্কয়ার। এখন আমার বিডির মান যদি জানতে হয় তাহলে দেখো, সুতরাং বিডি সমান √ওভার এবি স্কয়ার প্লাস এডি স্কয়ার। এবি আর এডির মান তো 1, আমরা ফাইনাল রেজাল্ট কত পাচ্ছি এখানে? √2। সো বিডি কর্ণ এর মান হচ্ছে √2। একই রকম ভাবে আমি যদি এসি কর্ণের কথা এখানে বিবেচনা করতাম তার মানও কিন্তু √2 হতো। তো চলো আমরা এখন ডি বিন্দু বিভব নির্ণয় করি। খেয়াল করে দেখো, আমি পূর্ব থেকে লিখে রেখেছিলাম ডি বিন্দুতে তড়িৎ বিভব যদি আমি ভি ধরি তাহলে আমরা বলতে পারবো যে ভি সমান সমান সূত্র অনুসারে 1/4 পাই এপসাইলন নট ইন্টু Q1 ডিভাইডেড বাই এ বিন্দুর জন্য বিভব কি? এডি, Q1 ডিভাইডেড বাই এডি প্লাস 1/4 পাই এপসাইলন নট
বি বিন্দুর জন্য হবে Q2 ডিভাইডেড বাই BD প্লাস 1/4 পাই এপসাইলন নট Q3 সি বিন্দুর জন্য হবে CD। সো আমি তিনটি বিভবের সমীকরণকে একসাথে নিয়ে যোগ করব, এই টোটাল যোগফলটাই হবে তোমার চতুর্থ কোণী বিন্দু D এর মোট বিভব। এখন দেখো এই তিনজনের মধ্যে একটি কমন সংখ্যা আছে, সেটি হলো 1/4 পাই এপসাইলন নট Q1 ডিভাইডেড বাই AD প্লাস Q2 ডিভাইডেড বাই BD প্লাস Q3 ডিভাইডেড বাই CD। ওকে, এখন তুমি কি করবে, মানগুলো বসিয়ে দেবে। দেখো 1/4 পাই এপসাইলন নট এই মানটি তোমাদের সবারই মুখস্থ থাকার কথা, এটি একটি কনস্ট্যান্ট, এই মান হলো 9 × 10⁹ ইন্টু Q1 চার্জের মান কত ছিল 2 কুলম্ব, Q2 -2 আর Q3 +2। আমি যে মানগুলো বসিয়ে দেই, উপরে 2, AD মানে হচ্ছে 1, Q2 চার্জ হলো -2, BD মানে হচ্ছে এটাও 1 আর Q3 হচ্ছে এটা 2, CD মানে হচ্ছে এটাও 1। একটু খেয়াল করো, BDটা কিন্তু 1 নয়, আমরা আগেই বলেছিলাম BDটা কর্ণ, BDর কর্ণের মান কত ছিল √2, আমরা এখানে মানটা বসাবো √2। ওকে, এখন এই পুরো মানটা তুমি যদি ক্যালকুলেশন করো তাহলে আমরা রেজাল্টটা পাবো 2.32 × 10⁻10 ভোল্ট, কারণ বিভবের একক হচ্ছে ভোল্ট। এ বিন্দু চার্জের জন্য ডি বিন্দুতে প্রাবল্য, আমরা প্রাবল্যকে ই দ্বারা প্রকাশ করি, যেহেতু এ বিন্দুর ক্ষেত্রে চার্জের জন্য সে তোমরা ই লিখলাম। সূত্রটি তোমরা জানো, 1/4 পাই এপসাইলন নট ইন্টু QA ডিভাইডেড বাই QA, অথবা তুমি এখানে Q1, কারণ আমরা ধরেছি এই বিন্দুর চার্জকে Q1, তুমি এখানে Q1 লিখবে, Q1 ডিভাইডেড বাই R²। এখন এটা R² বলতে কত বোঝাবে, এ বিন্দুর জন্য ডি বিন্দুর যে দূরত্ব, সুতরাং আমি এটাকে লিখবো AD²। তুমি যদি মানগুলো বসিয়ে দাও তাহলে দেখবে এটা তো প্রথম অংশের কনস্ট্যান্ট, এটা তোমার মুখস্থ থাকবে মানটি 9 × 10⁹ ইন্টু Q1 চার্জটা কত ছিল 2 কুলম্ব আর এদিকটা কত 1 মিটার, তার মানে 1²। আমরা এটা যদি ক্যালকুলেট করি তাহলে আমরা ই এর মান পেয়ে যাব, ই এ সমান 1.8 × 10⁻10 নিউটন পার কুলম্ব, যেহেতু প্রাবল্যের একক হলো নিউটন পার কুলম্ব। নিশ্চয়ই তোমরা জানো প্রাবল্য একটি ভেক্টর রাশি, এবং ভেক্টর রাশির ক্ষেত্রে আমরা জানি যে তার মান এবং দিক উভয়ই থাকে। আমরা কেবল মান নির্ণয় করলাম, এর দিকটা বলতে চাই, এর দিকটা কি হবে খুব ভালো করে খেয়াল করো শিক্ষার্থীরা। দিকটি নির্ণয় করার ক্ষেত্রে হিসাব করতে হবে তোমাকে, এ বিন্দুতে যে চার্জটি ছিল সেটা কি চার্জ, ধনাত্মক চার্জ, অর্থাৎ +2 কুলম্ব। ডি বিন্দুতে চার্জটা কি, ওই চার্জটি হলো +1 কুলম্ব বা একক ধনাত্মক চার্জ, কারণ প্রাবল্যের সঙ্গেই বলা হয়েছে একক ধনাত্মক চার্জ তড়িৎ ক্ষেত্রের মধ্যে যে স্থাপন করে যে বল অনুভব হবে সেটাই হচ্ছে তার প্রাবল্য। তার মানে ডি বিন্দুতে তুমি একক ধনাত্মক চার্জ আছে এটা তোমাকে ধরে নিতেই হবে। তাহলে ডি বিন্দুতে পজিটিভ চার্জ, এ বিন্দুতে পজিটিভ, বলতো সমধর্মী চার্জ পরস্পরকে কি করে, নিশ্চয়ই তোমরা বলবে বিকর্ষণ করে। তাহলে বিকর্ষণ করলে কি হবে, ডি বিন্দুতে যে একক ধনাত্মক আধানটি সেটি এ বিন্দুর দিকে না এসে এটি বিকর্ষিত দূরে চলে, অর্থাৎ এটি এডি বরাবর। আমি যদি চিত্র এঁকে বোঝার চেষ্টা করি এটি এই দিকে চলে যাবে, অর্থাৎ এর প্রাবল্য, এ বিন্দু যে প্রাবল্যের দিকটা হবে এখন এডি বরাবর। আমি এটা নামকরণ যদি করি এটা হবে ই এ, অর্থাৎ এটি হলো প্রাবল্য। সুতরাং আমি এর দিকটা বলবো কি এডি বরাবর, আমরা লিখে দিচ্ছি এখানে দিকটি হচ্ছে কি এডি বরাবর। আচ্ছা, হয়ে গেল এ বিন্দু চার্জের জন্য আমার প্রাবল্য। এবার আসো আমরা কি করব, বি বিন্দু চার্জের জন্য ডি বিন্দু একইভাবে আমরা বের করব। তো আমরা জায়গা স্বল্পতার কারণে উপরের উদ্দীপকটি এখন মুছে দিয়ে বাকি কাজটুকু করে করি।
এখন আমরা যেটা করব সেটা হচ্ছে বি বিন্দুর জন্য আমরা হিসাব করব। তো আমরা লিখি আবার বি বিন্দু চার্জের জন্য ডি বিন্দুতে প্রাবল্য। তাহলে এটা হবে তোমার ইবি, সূত্র ঠিক থাকবে আগের মতোই, 1/4πε0 ইন্টু Q2 ডিভাইডেড বাই বিডি স্কয়ার, দূরত্বটা হবে বিডি স্কয়ার। মানগুলো যদি আমরা বসিয়ে দেই, 1/4πε0 এটা একটি কনস্ট্যান্ট তোমরা জানো, এর মানটি হচ্ছে 9 ইন্টু 10⁹ ইন্টু Q2 চার্জটা কত ছিল এখানে, -2, আর বিডির দূরত্ব আমরা আগেই বের করেছি, বিডি হচ্ছে শুধু √2, তারপর স্কয়ার রুট কাটাকাটি করলে কি হয়, শুধু 2 থাকে, উপরে 2 নিচে 2 কাটাকাটি 1 থাকবে, এখানে অবশ্যই থাকলো মাইনাস, তো মাইনাসটা সামনে চলে আসলে আলটিমেটলি রেজাল্টটা কি হচ্ছে, -9 ইন্টু 10⁹ নিউটন পার কুলম্ব। নিশ্চয়ই তোমরা খেয়াল করেছো আমি এখানে মাইনাস চিহ্নটি কিন্তু লিখে দেইনি, কেন, কারণ এখানে ঋণাত্মক চিহ্ন দ্বারা কি বোঝানো হয়, আকর্ষণ বল অনুভব করছে, অর্থাৎ ঋণাত্মক চিহ্ন দ্বারা বোঝাচ্ছে যে বিপরীত দিক থেকে আকর্ষিত হচ্ছে। খেয়াল করে দেখো, বি বিন্দুর চার্জটা ছিল কিন্তু নেগেটিভ অর্থাৎ -2 কুলম্ব, আর ডি বিন্দুতে পজিটিভ, তাহলে এটা বিপরীত দিক থেকে আকর্ষণ বল অনুভব করছে। সুতরাং এই ঋণাত্মক চিহ্ন দ্বারা আকর্ষণ বল অনুভব হয়, এই জন্য আমরা এখানে মাইনাসটা ব্যবহার করলাম না। আমরা দিক নির্ণয় করবো। এখন দিকটা কি হবে, দিকটা নিশ্চয়ই বুঝতে পারছো, যেহেতু বিপরীতধর্মী চার্জ পরস্পর কি করবে, আকর্ষণ করবে। নিশ্চয়ই তোমরা এখন বলবে যে ডি বিন্দুতে যে একক ধনাত্মক আধানটি ছিল সেটি আর দূরে না গিয়ে কাছাকাছি আসবে, অর্থাৎ বি বিন্দুর নিকটে আসবে। এই ক্ষেত্রে প্রাবল্যের দিকটা কি হবে, প্রাবল্যের দিকটা হবে ডি থেকে বি বিন্দু বরাবর। তাহলে এখানে হবে প্রাবল্যের ডিবি বরাবর, এটা হলো কোন বিন্দুর প্রাবল্য, বি বিন্দু, অর্থাৎ এবি এর প্রাবল্য। সুতরাং আমি দিকটা এখন লিখব যে ডিবি বরাবর, ডিবি বরাবর। ওকে, তাহলে আমার এ আর বি বিন্দু হিসাব হয়ে গেল। এখন আমরা যাব সর্বশেষ সি বিন্দুতে। চলো আমরা সি বিন্দুতে কাজটা নির্ণয় করি। এখানে প্রয়োজন অংশকে মুছে দিচ্ছি, দিয়ে বাকি কাজটুকু আমরা করে নিচ্ছি। আমরা এখন করব সি বিন্দু চার্জের জন্য ডি বিন্দুতে প্রাবল্য। তো প্রাবল্যের ক্ষেত্রে আমরা একই রকম সূত্র ব্যবহার করছি, ইসি সমান সমান 1/4πε0 ইন্টু Q3 ডিভাইডেড বাই সিডি এর দূরত্ব তার বর্গ, তার মানে সিডি স্কয়ার। আমরা মানগুলো বসিয়ে দেই, 9 ইন্টু 10⁹ ইন্টু Q3 চার্জটা কত ছিল, 2 কুলম্ব, আর সিডি এর মানটা কত, যেহেতু বর্গক্ষেত্র 1 মিটার স্কয়ার, 1 স্কয়ার, আলটিমেটলি এই মানটা কিন্তু আমরা এই বিন্দুর জন্য একই মান দেখিয়েছিলাম। সুতরাং এই যে ফলাফলটি আমরা পাবো সেই ফলাফলটি হবে একদম হুবহু এই বিন্দুর মতোই, অর্থাৎ 1.8 ইন্টু 10⁻10, এককটা কি, নিউটন পার কুলম্ব। মান নির্ণয় করা হলো, এবার কি করতে হবে, দিক নির্ণয় করতে হবে, কারণ প্রশ্নে বলেছে দিক বিশ্লেষণ করার জন্য। এখন আমরা দিকটা বের করব কিভাবে, খেয়াল করো। সি বিন্দুতে চার্জটা কি, পজিটিভ, ডি বিন্দুতেও পজিটিভ, তাহলে নিশ্চয়ই ডি বিন্দুতে একক ধনাত্মক আধান কখনই সি বিন্দু দিকে আসবে না, এটা বিকর্ষণ হয়ে দূরে চলে যাবে। তো দূরে চলে গেলে তখন তার দিকটা হবে সিডি বরাবর, অর্থাৎ এই দিক। এটা হবে কোন দিকে, এই অংশে, তার মানে এটা হবে সি বিন্দুর প্রাবল্যের দিক, ইসি, অর্থাৎ সিডি বরাবর। আমরা লিখে দিব দিকটা হবে কোথায়, সিডি বরাবর। ওকে, তাহলে এবার তিনটি বিন্দুর প্রাবল্য আমাদের নির্ণয় হয়ে গেল, কিন্তু আমাকে প্রশ্নে বলেছে কি ডি বিন্দুর প্রাবল্য এবং তার দিক বিশ্লেষণ করার জন্য। আমি বের করেছি তিনটি বিন্দুর প্রাবল্য, আমার তো এটা অ্যান্সার হতে পারে না। এখন আমার কাজ হলো এই তিনটা বিন্দুর প্রাবল্যকে একটি বিন্দুর
প্রাবল্যে রূপান্তর করা কিভাবে করব লক্ষ্য করে দেখো শিক্ষার্থীরা, এখানে ইএ এবং ইসি এই দুটো প্রাবল্যের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি আমরা দেখতে পাচ্ছি। এখন আমরা যে কাজটা করব সেটি হচ্ছে ইএ এবং ইসি এর মধ্যে একটা লব্ধি প্রাবল্য নির্ণয় করব। আমরা এখন করব যে এখন ইএ এবং ইসি এর লব্ধি প্রাবল্য। এখন আমরা লব্ধি প্রাবল্য করব। লব্ধি প্রাবল্যের সূত্র তো আমাদের জানা আছে সেই সামান্তরিকের সূত্র থেকেই, যে লব্ধির সূত্রটা হলো এখানে ই প্রাইম লিখতে পারি, অথবা আমি এটাকে ই এসিও বলতে পারি, ই এসি। তাহলে ই এসি সমান সমান হবে সামান্তরিকের সূত্র অনুসারে যে এখানে ই এ স্কয়ার প্লাস ইসি স্কয়ার প্লাস 2 ই এ ইনটু ইসি cos আলফা। cos আলফা, নিশ্চয়ই তোমরা বলবে এখানে আলফার মানটা কত ডিগ্রি? 90 ডিগ্রি, কারণ এর মধ্যবর্তী কোণটা কিন্তু 90 ডিগ্রি। সুতরাং cos 90 মান হচ্ছে কত? 0। তো cos 90 মান যদি শূন্য হয়ে যায় তাহলে অবভিয়াসলি এই অংশের মানটা কি হবে বলো তো? 0 হয়ে যাবে। তো আমার থাকছে কি এখন? আমার থাকছে এখন √e স্কয়ার আর ইসি স্কয়ার, দুজনের মান কিন্তু একই ছিল প্রাবল্য। তাহলে এখানে আমরা লিখব 1.8 ইনটু 10 টু দি পাওয়ার 10 তারপরে হোল স্কয়ার প্লাস 1.8 ইনটু 10 টু দি পাওয়ার 10 আবার হোল স্কয়ার। সুতরাং ই এসি সমান সমান 2.55 ইনটু 10 টু দি পাওয়ার 10, এককটা কি হবে? নিউটন পার কুলম। তখন তার দিকটা হবে সোজা বিডি বরাবর, অর্থাৎ এই অংশ বরাবর তার দিকটি চলে যাবে, এটা হবে বিডি বরাবর। তাহলে এই অংশের লব্ধি প্রাবল্যের নামটা কি দেব আমরা? ই এ সি। এটি একটি পদ্ধতি লেখার জন্য, কিন্তু এটা অন্যভাবে তা চাইলে তোমরা করতে পারো। শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমাদের মনে আছে সামান্তরিকের সূত্রের ক্ষেত্রে আমরা যখন লব্ধির দিক নির্ণয় করেছিলাম তখন আমরা কিন্তু ট্যান থিটা সূত্র ব্যবহার করেছিলাম। মনে পড়ে কি তোমাদের? দেখো ট্যান থিটা মানে কি ছিল? কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কজ আলফা। তো সেখানেও আমরা সেই সূত্র অনুসারে যদি এই অংশের কাজটা আমরা নির্ণয় করতে চাই তাহলে দেখব যে এই বিডি বরাবর যে লব্ধি প্রাবল্যের দিক অর্থাৎ ইএসি, এই ইএসিটা এই উভয় চার্জের লব্ধিকে সমদ্বিখণ্ডিত করবে, অর্থাৎ এই কোণটাকে সমান দুই ভাগে বিভক্ত করবে। এখানে যে এক সমকোণ তৈরি হয়েছে অর্থাৎ 90 ডিগ্রি, এই 90 ডিগ্রি কোণকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে সমানভাবে তার বিভক্ত করবে। এটা আমরা ট্যান থিটা সূত্র দিয়েও খুব সহজে বের করে নিতে পারি। সুতরাং আমরা বলবো যে ইএসি এর লব্ধি প্রাবল্যের দিক হবে বিডি বরাবর। তাহলে দিকটা আমরা কি লিখে নেব? এখানে দিকটা হবে কি? বিডি বরাবর। এটা খুব ইম্পর্টেন্ট কথা, মনে রাখবে। এই জিনিসটি ক্লিয়ার কনসেপ্ট না থাকলে তোমার ভবিষ্যতে বিভিন্ন ভার্সিটি ভর্তি পরীক্ষায় তুমি কিন্তু এই বিষয়গুলো হোঁচট খেতে পারো। আসো আমরা এখন যে প্রাবল্য বের করলাম এটা ইএসি। এখন তুমি একটু চিন্তা করে দেখো তো তোমার এই চিত্রে এখন কয়টি প্রাবল্য আছে? দুটো প্রাবল্য, একটা ইএসি আর একটা হলো ইবি। নিশ্চয় লক্ষ্য করেছো এই ইএসি এবং ইবি এই দুটো প্রাবল্যকে তুমি এখন কি করবে? একটি প্রাবল্যে রূপান্তর করবে। তাহলে চলো আমরা এখন সেই কাজটাই করব। কাজটা করার আগে তুমি একটু দেখো ইএসি এই প্রাবল্যটি যেই দিকে অগ্রসর হয়েছে ঠিক তার উল্টো দিকে কিন্তু ইবি প্রাবল্যের দিক, তার মানে পরস্পর বিপরীতমুখী। আর বিপরীতমুখী যদি হয় তখন তাদের প্রাবল্য আমরা কিভাবে বের করি সেটা এখন তোমাদের দেখাচ্ছি। তাহলে এখন আমরা লিখব যে আবার ইএসি এবং ইবি এর লব্ধি প্রাবল্য, এটাকে আমি মনে করো শুধু ই দ্বারা প্রকাশ করলাম, এবং যেহেতু বিপরীত দিক এই জন্য আমি এদেরকে বিয়োগ করব। তো এদের মধ্যে বিয়োগের সময় বড়টা আগে লিখতে হয়। এখানে ইএসি প্রাবল্যটা একটু বড় আর বি বিন্দু প্রাবল্য কি ছোট। তাহলে ই সমান সমান ইএসি মাইনাস ইবি। এখন
ইএসির মানটা কত ছিল? ইএসির মানটা ছিল আমাদের 2.55 ইন্টু 10⁻10 মাইনাস বি বিন্দুর প্রাবল্যটা মান ছিল আমাদের তোমার 9 ইন্টু 10⁻9। এখন তুমি এটাকে যদি ক্যালকুলেট করো তাহলে ফাইনাল যে রেজাল্টটা পাবে সেটা হলো 16.5 ইন্টু 10⁻9। এককটা কি হবে? নিউটন পার কুলম্ব। এটা হলো প্রাবল্যের মান, কিন্তু তার দিকটা আমরা কিভাবে করব? দেখো দিকটা আমরা কিভাবে নির্ণয় করি। নিশ্চয়ই তোমরা জানো যে এখানে বিয়োগের সময় যেটা বড় সেটা হলো ইএসসি, আমরা আগে লিখেছি, অর্থাৎ বিয়োগ করার পরে অবশিষ্ট যে মানটা সেটা কিন্তু আলটিমেটলি ইএসসির প্রাবল্যের মানই বোঝাচ্ছে। তার মানে ইএসসির প্রাবল্যটা যেই দিকে অগ্রসর হয়েছে ঠিক তাদের লব্ধির প্রাবল্যটা ওই দিক বরাবরই কাজ করবে। তার মানে প্রাবল্যটা হবে বিডি বরাবর। তাহলে আমি এখানে লিখবো কি? প্রাবল্য বিডি বরাবর। আর এটাই হলো তোমার পুরো অঙ্কের অ্যান্সার। আশা করি অঙ্কটি বুঝতে পেরেছ। শিক্ষার্থীরা, আমাদের পরবর্তী উদ্দীপকটি আমরা নিয়েছি দিনাজপুর বোর্ড 2017 সালের বোর্ড প্রশ্নটি। আমরা দেখতে পাচ্ছি এখানে সৃজনশীল উদ্দীপকটি ছিল একটি সমান্তরাল পাত ধারকের প্রত্যেকটি পাতের ক্ষেত্রফল 1.65 মিটার স্কয়ার, পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 2 সেন্টিমিটার এবং এটি বায়ু দ্বারা পূর্ণ। পাতদ্বয়ের বিভব পার্থক্য 60 ভোল্ট। আমার প্রশ্নে বলা হয়েছে গতে উদ্দীপক অনুসারে ধারকটির ধারকত্ব নির্ণয় করো। আর ঘ নং প্রশ্নে বলা হচ্ছে ধারকটির মধ্যবর্তী স্থানে 2.8 ডাই ইলেকট্রিক ধ্রুবকের একটি বস্তু দ্বারা পূর্ণ করলে সঞ্চিত শক্তির কিরূপ পরিবর্তন হবে গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে ব্যাখ্যা করতে বলা হয়েছে। অঙ্কটি করার জন্য আমরা দেওয়া আছে মানগুলো প্রথমে সাজিয়ে নিয়েছি। এখানে ক্ষেত্রফল অর্থাৎ দুটি পাতের যে ক্ষেত্রফল দেওয়া ছিল প্রশ্নে, প্রতিটি পাতের ক্ষেত্রফল কত? 1.65 মিটার স্কয়ার। তাহলে ক্ষেত্রফল A ইকুয়াল টু 1.65 মিটার স্কয়ার। পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ছিল 2 সেন্টিমিটার, এটাকে মিটারে কনভার্ট করলে হবে 0.02 মিটার। আর দূরত্বকে আমরা এখানে d দ্বারা প্রকাশ করছি। বিভব পার্থক্য কত ছিল? 60 ভোল্ট, অর্থাৎ V সমান 60 ভোল্ট। আমাকে গ নং প্রশ্নে বলেছে ধারকটির ধারকত্ব নির্ণয় করো। তাহলে আমরা শুরু করি। চলো, আমরা জানি গ নং প্রশ্নের ক্ষেত্রে আমরা যে সূত্রের ব্যবহার করব, ধারকত্ব সূত্র হলো C সমান সমান এপসাইলন নট A ডিভাইডেড বাই D। এখানে যদি আমরা মানগুলো বসিয়ে দিই পরের লাইনে, নিশ্চয় তোমরা জানো সাইলন নট হলো শূন্য স্থানের ভেতন যোগ্যতা। এটি একটি কনস্ট্যান্ট মুখস্থ মান। মানটি হলো 8.854 ইন্টু 10 ইনভার্স 12। এ মানে কি? ক্ষেত্রফল কত? 1.65। ডি এর মান হচ্ছে 0.02। সুতরাং এই মানটিকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমরা দেখতে পাচ্ছি সি এর ভ্যালু আসতেছে এখানে 7.3 ইন্টু 10 ইনভার্স 10। ধারকত্বের একক হচ্ছে ফ্যারাড, সুতরাং এককটি লিখব আমরা ফ্যারাড। আর এটি হচ্ছে তোমার গ নং প্রশ্নের উত্তর, অর্থাৎ ধারকটির ধারকত্ব হবে এত ফ্যারাড। এখানে অঙ্কের অ্যান্সার। খুব সহজ। চলো আমরা পরবর্তী প্রশ্নে ফিরে যাই। আমাদের পরবর্তী প্রশ্নটি ছিল ঘ নং, ধারকটির মধ্যবর্তী স্থানে 2.8 ডাই ইলেকট্রিক ধ্রুবকের একটি বস্তু দ্বারা পূর্ণ করলে সঞ্চিত শক্তির কিরূপ পরিবর্তন হবে সেটা আমাকে বিশ্লেষণ করতে বলেছে। শিক্ষার্থীরা খেয়াল করবে, এই 2.8 ডাইইলেকট্রিক ধ্রুবকটি আমি বসানোর পূর্বে, অর্থাৎ সমান্তরাল পাত ধারকের মধ্যবর্তী স্থানে আমি বসানোর পূর্বে তার সঞ্চিত শক্তি কত ছিল এবং বসানোর পর তখন সঞ্চিত শক্তির পরিমাণ কত, এই দুই পরিবর্তনের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা, বা পার্থক্য হলে সেটা কত গুণ বড় হবে বা কত গুণ ছোট হবে, সেটাই আমাকে বিশ্লেষণ করতে বলেছে। এখন আসো সঞ্চিত শক্তির সূত্র দিয়ে আমরা প্রথমে দেখব
যে কত আসে, এরপর ডাইইলেকট্রিক 2.8 এটি ব্যবহার করে দেখব কত আসে, তখনই আমরা পার্থক্যটা ধরতে পারবো। তো প্রথমেই গ নং হতে প্রাপ্ত ধারকত্ব হচ্ছে 7.3 × 10⁻10 ফারাড, একটু আগে আমরা যেটা করেছিলাম। এখন আসো সঞ্চিত শক্তির রাশিমালা। সুতরাং আমরা জানি সঞ্চিত শক্তিকে আমরা প্রকাশ করি ইউ দ্বারা, আর ইউ সমান সমান হচ্ছে সূত্র হাফ সি ভি স্কয়ার। এখানে আমরা হাফ সি এর মানটা একটু আগে আমরা বের করে নিয়েছি, 7.3 × 10⁻10। ভি এর মান হচ্ছে বিভক্ত কত ছিল 60 ভোল্ট, তার মানে এখানে 60 স্কয়ার। এই টোটাল মানটা যদি তুমি হিসাব করো ক্যালকুলেটরে, তুমি এই ধরনের একটা মান পাবে 1.314 × 10⁻6 এত জুল। জুল কেন? কারণ শক্তি একক কি? জুল। তাহলে আমরা পেয়ে গেলাম যে ডাইইলেকট্রিক 2.8 এই ধ্রুবকটি বসানোর আগে হচ্ছে 1.314 × 10⁻6 জুল। এখন আমরা ডাইইলেকট্রিকটি বসিয়ে দেখব ধ্রুবকটি শক্তির মান রাশিমালাটা কত হয়। ডাইইলেকট্রিক ধ্রুবকটা আমরা বসিয়ে নিব। এখন ডাইইলেকট্রিক ধ্রুবক যাকে আমরা কে দ্বারা প্রকাশ করব, এর মান ছিল 2.8। এই মানটি ব্যবহার করলে আমার ধারকত্ব কত আসে? তো ধারকত্ব সূত্রটি আমরা জানি যে সি সমান সমান, আমরা এখানে সি না দিয়ে এটাকে ধরো আমি C1 ব্যবহার করছি। C1 সমান সমান একই রকম ভাবে ε0A/d, কিন্তু এখানে আমার ধারকত্ব অর্থাৎ ডাইইলেকট্রিক ধ্রুবকের কে ব্যবহার হয়েছে, সুতরাং এখানে সূত্রটি হবে এখন কি কে ε0A/d। তুমি যদি মানগুলো বসিয়ে দাও তাহলে দেখবে এটা হচ্ছে 2.8, ε0 এর মান তুমি জানো 8.854 × 10⁻12, আর এর ভ্যালু হচ্ছে এখানে কত 1.65। আচ্ছা, নিচে হচ্ছে কি ডি। ডি মানে দূরত্ব কত ছিল 0.02। এখন এই মানটি ক্যালকুলেট করলে তুমি যে রেজাল্টটি পাবে সেটি হচ্ছে 2.05 × 10⁻9, এককটা কি ফ্যারাড। ধারকত্ব পেয়ে গেলাম কত? এত ফ্যারাড। অর্থাৎ আমি 2.8 ডাইইলেকট্রিক ব্যবহার করে আমি এই মানটি পেলাম। এখন আমার কাজ হচ্ছে সঞ্চিত শক্তির সূত্রটি বসিয়ে দেখব যে এটি বৃদ্ধি পেল না হ্রাস পেল। চলো আমরা এখন সঞ্চিত শক্তির সূত্র বসিয়ে ফেলি। তাহলে পরের অংশে যদি আমি মানটি নিই, তাহলে আমরা এখন পেয়ে যাব যে আবার অর্থাৎ দ্বিতীয় ক্ষেত্রে সঞ্চিত শক্তিকে আমরা ইউ না দিয়ে U1 দ্বারা প্রকাশ করছি। সূত্র কি হবে হাফ CV², অর্থাৎ C1V²। আমি C1 ব্যবহার করলাম। মানগুলো যদি বসিয়ে দাও তাহলে হাফ C1 এর মান এখানে ছিল কত 2.05 × 10⁻9। ভি এর মান হচ্ছে 60 এত স্কয়ার। এই টোটাল মানটি তুমি যদি হিসাব করো ক্যালকুলেটরে, তাহলে এই মানটি আসবে এরকম যে 3.69 × 10⁻6। এককটা কি হবে জুল। সঞ্চিত শক্তি একক জুল। তাহলে আমরা পেয়ে গেলাম 2.8 ডাইইলেকট্রিক ধ্রুবক ব্যবহার করলে সঞ্চিত শক্তি হয় এত। এখন আমার সেই চূড়ান্ত মুহূর্ত চলে আসলো, অর্থাৎ আমি দেখব এটি কি বৃদ্ধি পেল না হ্রাস পেল। তাহলে চলো আমরা এবার দুটো তুলনা করে দেখি। তাহলে আমরা তুলনা করতে গেলে এইভাবে এখন লিখব যে এখন নিশ্চয়ই U1টা বড়, দেখতেই পাচ্ছ, আর ইউটা ছিল ছোট। সেই ক্ষেত্রে U1 এর মানটা এখানে কত ছিল 3.69 × 10⁻6, আর আমাদের পূর্ববর্তী যে মান ছিল ইউ সেখানে ছিল আমার 1.314 × 10⁻6 জুল। দেখতে পাচ্ছ উপরে 10⁻6 কাটাকাটি চলে যায়। আলটিমেটলি তুমি যদি এটা হিসাব করে দেখো তাহলে এই মানটি আসবে এখানে তোমার 2.8।
তাহলে পরের লাইনটা আমরা কি লিখতে পারি? পরের লাইন লিখতে পারি আমরা যে সুতরাং u1 সমান সমান হবে 2.8 ইনটু u। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এখানে u1 মানটা u এর চেয়ে 2.8 গুণ বড়, অর্থাৎ বৃদ্ধি পেয়েছে। তাহলে আমরা বলতে পারি খুব সহজেই এখন যে সঞ্চিত শক্তি বৃদ্ধি পেয়েছে 2.8 গুণ। আমরা কথা এখন লিখে দিচ্ছি এখানে, সুতরাং বা অতএব সঞ্চিত শক্তি বৃদ্ধি পেয়েছে 2.8 গুণ। আর এটি হলো তোমার অঙ্কের অ্যান্সার। আশা করি বিষয়টি পরিষ্কার হয়েছে। আমার মনে হয় শিক্ষার্থীরা যেই দুটো উদ্দীপক নিয়ে আজকে তোমাদের সাথে আমি ক্লাস করলাম খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তারপরেও যদি কোথাও কোনো অসুবিধা মনে করো অবশ্যই তোমরা তোমাদের বিষয় শিক্ষকের দ্বারস্থ হবে। তো আজ এই পর্যন্তই থাকুক, আগামী কোনো সময় আবার তোমাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।